আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করি। একই সাথে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রতিষ্ঠান যখন খোলা হবে তখন খুবই স্বল্প সময়ের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা সময় নষ্ট না করে তোমাদের পরীক্ষার যথাযথ প্রস্তুতি সম্পন্ন করে নাও। আর তোমাদের উদ্দেশ্যে আজকে আমার যে লেসন সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের আপেক্ষিকতার অংশটা আজকে আমরা আলোচনা করব। এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, সমীকরণটা হচ্ছে কাল দীর্ঘায়নের সমীকরণ, আপেক্ষিকতার একটা অংশ। কাল দীর্ঘায়নের সমীকরণ হচ্ছে টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি নট হচ্ছে প্রকৃত সময় বা স্থির সময়, স্থির পর্যবেক্ষকের সময় বলতে পারি, আর টি হচ্ছে গতিশীল সময়, ভি মহাকাশযান বা বস্তুর বেগ, আর সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কাল বলতে সময় বোঝানো হয়, আর সময় দীর্ঘায়ন। তাহলে এখানে সময় দীর্ঘায়ন মানে সময় বেশি। তাহলে সময় পর্যবেক্ষকের মধ্যে যে পর্যবেক্ষক গতিশীল অবস্থায় আছে ওই পর্যবেক্ষক বেশি সময় হিসাব করবে, আর এই প্রভাবটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। যেমন কোনো ব্যক্তি যদি মহাকাশযানে করে মহাকাশ ভ্রমণে যায়, তাহলে ওই ব্যক্তি বয়স যদি আমরা হিসাব করি, তাহলে ওই ব্যক্তির বয়স ওই ব্যক্তি যদি নিজে হিসাব করে তাহলে তার হিসাবটা হবে সঠিক হিসাব। আর যদি আমি পৃথিবী থেকে তার বয়স নির্ধারণ করি তাহলে সেটা হবে গতিশীল হিসাব। কারণ তার কাছে যদি আমরা মহাকাশযানে একটা সংঘটিত কোনো ঘটনা বিবেচনা করি, মহাকাশযানে অবস্থিত যে ব্যক্তি রয়েছে তার কাছে ঘটনার শুরু এবং শেষ একই জায়গায়, আর পৃথিবীতে যে ব্যক্তি আছে বা অবজারভার আছে তার কাছে ঘটনার শুরু এক জায়গায়, ঘটনার শেষ অন্য জায়গায়। সেক্ষেত্রে পৃথিবীর যে অবজারভার সে সময় বেশি হিসাব করবে, আর মহাকাশযানে যে আছে তাই সে সময় কম হিসাব করবে, অর্থাৎ তার সময়টা হচ্ছে সঠিক সময় বা প্রকৃত সময় আমরা বলতে পারি। আর পৃথিবীর অবজারভারের সময়টা হচ্ছে গতিশীল সময় বা টি। তাহলে আমরা স্থির সময়কে টি নট দ্বারা লিখব, আর গতিশীল সময়কে লিখব টি দ্বারা। আর যদি প্রশ্নে দুইটা টাইমিং দেওয়া থাকে, প্রশ্নে যদি কোনো দুইজন পর্যবেক্ষকের দুইটা টাইম দেওয়া আছে, সাপোজ একটা 20 সেকেন্ড, হ্যাঁ, আর একটা দেওয়া আছে 15 সেকেন্ড, তাহলে কাল দীর্ঘায়ন, খেয়াল করো, কাল দীর্ঘায়ন সময় বেশি, তাহলে সময় বেশি হিসাব করবে হচ্ছে যে অবজারভার গতিশীল অবস্থা, মানে গতিশীল পর্যবেক্ষক। তাহলে এখানে গতিশীল পর্যবেক্ষক কাল দীর্ঘায়ন, যেহেতু যে সময়টা অপেক্ষাকৃত বেশি ওটা হবে টি এর মান, আর যে সময়টা কম ওটা হবে টি নট, কারণ এখানে প্রভাবটা হচ্ছে কাল দীর্ঘায়ন। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে টু 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড এত দ্রুতিতে গতিশীল মহাকাশ যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 50 বছর পর ফিরে এলে তার বর্তমান বয়স কত? তাহলে একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে
এত দ্রুতিতে গতিশীল মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তিনি পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে এলেন। তাহলে পৃথিবীর হিসাবে মহাকাশচারী 50 বছর পর ফিরে আসলো। তাহলে এখানে সে যত বছর বয়সে গিয়েছে 30 বছর বয়সে। তাহলে 30 বছর তার অ্যাকচুয়াল বয়স, এখানে বয়সের কোনো চেঞ্জ হবে না, কারণ হচ্ছে সে 30 বছর বয়সে গেল, এটা তার প্রকৃত বয়সেই। তাহলে সে মহাকাশে যত বছর কাটিয়ে আসবে ওই সময়টা আপেক্ষিকতার হিসাবে আসবে, কারণ সে যে সময়টা গতিশীল অবস্থায় থাকবে। তাহলে সে 50 বছর পর পৃথিবীতে ফিরে এলো। তাহলে পৃথিবীর হিসাব হচ্ছে 50। তাহলে পৃথিবীর হিসাব হচ্ছে গতিশীল হিসাব, কারণ পৃথিবীর যে অবজারভার পৃথিবীতে বসে মহাকাশযানের হিসাব করতেছে। তাহলে সেক্ষেত্রে মহাকাশযানের হিসাব হবে তার কাছে গতিশীল হিসাব, কারণ ঘটনা এক জায়গায়, অবজারভার ভিন্ন জায়গায়। আর ঘটনা যেখানে, অবজারভার যদি সেখানেই থাকে, তাহলে সেটা হবে সঠিক হিসাব। তাহলে মহাকাশচারী মহাকাশযানে করে ছায়াপথ অনুসন্ধানে গেল, তাহলে মহাকাশচারী তার নিজের বয়স যেটা হিসাব করবে ওটা হবে সঠিক। আর পৃথিবী থেকে যে মহাকাশচারী হিসাব করবে, তাহলে ঘটনা হচ্ছে মহাকাশচারী তার বয়স, আর পৃথিবীতে যে অবজারভার সে অন্য জায়গায়। তাহলে আমরা টি এর হিসাব হচ্ছে 50 বছর। আর আমরা বের করব হচ্ছে টি নট। ভি দেওয়া আছে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সি আমরা জানি। তাহলে আমরা যদি সমীকরণে বসাই দিই টি ইকুয়াল টু টি নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই সমীকরণে মান বসাই দিলে আমরা যে রেজাল্টটা পাবো, তাহলে টি নট বের করবো। টি নট সমান টি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট। তাহলে টি এর মান 50, 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার দিতে পারি। তাহলে 50 টাইমস 1 মাইনাস ভি এর মান হচ্ছে 2.4 ইন্টু 10⁸, আলোর বেগ 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। সো 50 ইন্টু 1 মাইনাস 24 by 3 into 10 whole square. তাহলে 50 times 1 minus 0.8 whole square. তাহলে 50 times 1 minus 64 0.64, 50 times 0.36 root 50 times 0.6, তাহলে পাচ্ছে 30 বছর। তাহলে 30 বছর হচ্ছে সে মহাকাশে কাটিয়ে এলো, তার মহাকাশে অতিবাহিত সময় হচ্ছে 30 বছর। এটা হচ্ছে মহাকাশচারীর হিসাবে। তাহলে মহাকাশচারীর হিসাবটা হচ্ছে আমার সঠিক হিসাব 30 বছর। তাহলে সে মহাকাশে গিয়েছিল 30 বছর বয়সে, তাহলে তার বর্তমান বয়স হবে 30 বছর বয়সে গিয়েছিল আর 30 বছর মহাকাশে কাটিয়ে এলো, তাহলে 60 বছর। অ্যান্সার হচ্ছে 60 ইয়ার। তাহলে এই যত বছর বয়সে মহাকাশে যাবে ওই বয়সটা আপেক্ষিকতার হিসাবে আসবে না, ওটা তার বয়সের সাথে যে আপেক্ষিকতার যে বয়সটা পাবো ওটার সাথে সরাসরি যোগ হয়ে যাবে। এবার আসবো আমরা আরেকটা আপেক্ষিকতার দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ। L equal to L naught √1 minus v square by c square। এখানে L naught হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, L হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য, বা আমরা নিশ্চল দৈর্ঘ্য বলতে পারি। আর L হচ্ছে চলমান দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য। তাহলে
আগের বিষয়টা ছিল আমাদের কাল দীর্ঘায়ন, মানে সময়ের প্রভাব বা সময় সম্প্রসারণ বলতে পারি। তাহলে সময়টা কোনো বয়সের ক্ষেত্রে বা কোনো কিছু মেজারমেন্টের ক্ষেত্রে, কোনো ঘটনার টাইমিং হিসাব করতে লাগে। আর দৈর্ঘ্য সংকোচন নিশ্চয়ই কোনো বস্তুর ক্ষেত্রে হবে। তাহলে এই যে সমীকরণটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আসে। তাহলে মনে রাখবে, বস্তুর ক্ষেত্রে আমার দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ আমরা মেনটেন করব। তাহলে বস্তুর ক্ষেত্রে বিষয়টা কীরকম? সেক্ষেত্রে যে বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তখন যে দৈর্ঘ্যটা পাবো আমরা সেটা হবে এল নট। যেমন আমরা যদি এই মার্কারটাকে এক্সাম্পল হিসেবে ধরি, এই মার্কারের দৈর্ঘ্য যদি আমরা ধরি সাপোজ 50 সেন্টিমিটার, তাহলে এই মার্কারটা যখন আলোর কাছাকাছি বেগে আমরা ছুঁড়ে মারবো, তখন তার দৈর্ঘ্য যেটা পাবো, ওই দৈর্ঘ্যটা হবে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, মানে এল। এখন যে অবস্থায় আমার এখন স্থির অবস্থায় আছে আমার সামনে, তাহলে এখন যে দৈর্ঘ্যটা এটা হবে এল নট। যখন এটাকে আলোর কাছাকাছি বেগে ছুঁড়ে মারা হবে, তখন যে দৈর্ঘ্যটা পাবো সেটা হবে এল। তাহলে এখানে দৈর্ঘ্য সংকোচন বিষয়টা খেয়াল করবে। যদি প্রশ্নে দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকে, যদি একটা দৈর্ঘ্য দেওয়া আছে সাপোজ 100 মিটার, আর একটা দেওয়া আছে 98 মিটার, তাহলে দৈর্ঘ্য সংকোচন প্রভাবটা, তাহলে যে দৈর্ঘ্যটা সংকুচিত, ওই দৈর্ঘ্যটা হবে চলমান দৈর্ঘ্য এল, আর যে দৈর্ঘ্যটা বেশি ওটা হবে এল নট। খেয়াল করবে এখানে নট যে রাশিটা, নটটা আপেক্ষিকতার অংশের মধ্যে যে প্রভাবটা এখানে বলা থাকবে, যেমন দৈর্ঘ্য সংকোচন, তাহলে সংকুচিত দৈর্ঘ্যটা হবে এল নট ছাড়া যেটা। কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন মানে সময় বেশি, সেক্ষেত্রে নট ছাড়া যেটা সময় বেশিটা হবে নট ছাড়াটা টি। আমরা এখন দৈর্ঘ্য সংকোচন দিয়ে যদি একটা অঙ্ক দেখি, একটি কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। তাহলে কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে, দ্রুতি বের হচ্ছে ভি, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, চলমান দৈর্ঘ্য যদি আমরা ধরি, চলমান দৈর্ঘ্য হচ্ছে এল, আর নিশ্চল দৈর্ঘ্য হচ্ছে এল নট হলে, শর্ত মতো আমরা লিখতে পারি চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কন্ডিশন, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, এল এর পরিবর্তে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 অফ এল নট। দুই দিক থেকে এল নট যদি বাদ দিয়ে দিই, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। সো বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 minus 1/9. B square by C square is equal to 8/9. So B by C is equal to 8/9 root. B is equal to 8/9 root times C. এখানে C এর মান বসিয়ে দিলে আমরা দ্রুতি পেয়ে যাব, V এর মান পেয়ে যাব। তাহলে চলমান দৈর্ঘ্য এবং নিশ্চল দৈর্ঘ্য বিষয়টা বুঝতে পারছো আশা করি। তারপর আরেকটা আপেক্ষিকতার বিষয় হচ্ছে ভর সংক্রান্ত। ভরের আপেক্ষিকতার সমীকরণ হচ্ছে, ভরের আপেক্ষিকতা হচ্ছে ভর বৃদ্ধি, ভর বৃদ্ধির সমীকরণ। তাহলে ভর বৃদ্ধির সমীকরণ হবে m ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার।
তাহলে এম নট, নট যুক্ত রাশিটা হচ্ছে প্রকৃত, তাহলে এম নট হচ্ছে প্রকৃত ভর বা স্থির ভর, আর এম হচ্ছে গতিশীল ভর বা চলমান ভর। তাহলে এখানে বিষয়টা হচ্ছে ভর বৃদ্ধি, তাহলে যে ভর বৃদ্ধি আপেক্ষিকতা যেটা মেনটেন করবে, বৃদ্ধির অংশটা হবে নটযুক্ত রাশি নয়। তাহলে সেক্ষেত্রে এম হবে, যদি দুইটা ভর যদি আমাদের দেওয়া থাকে, একটা যদি 100 কেজি আর একটা যদি 110 কেজি হয়, তাহলে ভর বৃদ্ধির সমীকরণ, তাহলে ভর বৃদ্ধিটা হবে, বড় রাশিটা হবে, নট ছাড়া রাশিটা হবে বড়টা, আর বাকিটা হবে এম নট। তাহলে এখানে ভরের বৃদ্ধির সমীকরণটা হবে এরকম, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, এর আগে আমরা মার্কারের এক্সাম্পলটা দিয়েছিলাম, যেমন এই মার্কারটা স্থির, এখন স্থির অবস্থায় আছে, এখন তার ভর যদি আমি ধরি সে 200 গ্রাম, 200 গ্রাম, তাহলে এটা হবে এম নট। যখন এই মার্কারটাকে আলোর কাছাকাছি বেগে ছুঁড়ে মারা হবে, তখন যে ভরটা আমরা মেজার করব ওই ভর হবে এম। তাহলে স্থির অবস্থায় যখন সেটা থাকবে তখন ভরটা এম নট, আর অন্য ক্ষেত্রে হবে এম। আমরা একটা সৃজনশীল প্রশ্ন যদি দেখি, তোমার বন্ধু অতি দ্রুত গতিসম্পন্ন গাড়িতে 0.76 সি গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি 5.80 মিটার লম্বা বলে তোমার কাছে মনে হলো। প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটির প্রকৃত দৈর্ঘ্য কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার ঘড়িতে 20 সেকেন্ড অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে কত সময় অতিবাহিত হবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রশ্নটা আমরা আবার একটু দেখি। প্রশ্নটা হচ্ছে তোমার বন্ধু অতি দ্রুত গতিসম্পন্ন গাড়িতে 0.76 সি, এখানে একটা সি দেওয়া আছে, সি মানে হচ্ছে আলোর বেগ, গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি 5.80 মিটার লম্বা বলে তোমার কাছে মনে হলো। তাহলে গাড়িটির প্রকৃত দৈর্ঘ্য কত। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার ঘড়িতে 20 সেকেন্ড অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে কত সময় অতিবাহিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে 0.76 সি। তাহলে গাড়িটি এত মিটার তোমার পাশ দিয়ে যখন চলে গেল, তখন গতিশীল অবস্থায় ছিল গাড়িটি, তখন তোমার কাছে মনে হলো গাড়িটি এত মিটার লম্বা। তাহলে গতিশীল অবস্থার যে মেজারমেন্ট, গতিশীল অবস্থার মেজারমেন্টটা হবে এল, 5.80 মিটার। অথবা আমরা এটাও বুঝতে পারি প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে, প্রকৃত সবগুলো হচ্ছে নটযুক্ত রাশি, প্রকৃত ভর এম নট, প্রকৃত দৈর্ঘ্য এল নট, প্রকৃত সময় টি নট। তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমাদের হচ্ছে এল নট ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা দৈর্ঘ্যের সংকোচনের সমীকরণটা দিব, তাহলে আমরা প্রথমটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে যে মান রাশিগুলো আছে এগুলো মান বসিয়ে দিলে আমরা
আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এখানে এল নট ইকুয়াল টু হবে এল বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে যদি আমরা বসিয়ে দিই আমরা এল নট পেয়ে যাব। প্রকৃত দৈর্ঘ্য কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমার ঘড়িতে 20 সেকেন্ড অতিবাহিত হলে বন্ধুর ঘড়িতে কত সময় অতিবাহিত হবে? তাহলে খেয়াল করো, তোমার বন্ধু কিন্তু গতিশীল অবস্থায় গাড়িতে আছে। তাহলে তোমার ঘড়িতে যদি 20 সেকেন্ড অতিবাহিত হয়, তোমার বন্ধুর ঘড়িতে সে যেহেতু গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবজারভারের টাইমিং কমে যায়। কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় চলে তখন তার সময় কম হয়। গতিশীল অবস্থায় যখন কোনো বস্তু আলোর কাছাকাছি বেগে গতিশীল হয় তখন ওই বস্তু যদি বিবেচনা না করে আমরা কোনো ঘড়ির টাইমিং বিবেচনা করি, গতিশীল অবস্থায় ঘড়ির টাইমটা স্লো হয়ে যায়। এই জন্য আলোর কাছাকাছি বেগে যদি ট্রাভেল করে, তাহলে সে যদি সাপোজ 1 বছর ট্রাভেল করে পৃথিবীতে, সেক্ষেত্রে 10 বছর প্রায় 10 বছর বাদ আরও অধিক সময় পার হয়ে যায়, 10 বছর আরও বেশি হবে। তাহলে এখানে আলোর কাছাকাছি বেগে ট্রাভেল করলে সব কিছু স্লো ডাউন হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের শ্বাস প্রশ্বাস এবং আমাদের হৃদস্পন্দন সব কিছু স্লো হয়ে যায় যদি কোনো আমরা গতিশীল অবস্থায় থাকি। তাহলে সেক্ষেত্রে যদি গতিশীল অবস্থার টাইমিংটা হবে টি নট আর অন্য টাইমিংটা হচ্ছে টি, তাহলে তোমার বন্ধু যেহেতু গতিশীল অবস্থায় আছে, বন্ধুর যে সময়টা সেটা হবে টি নট। তাহলে টি নট ইজ ইকুয়াল টু হোয়াট, আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে এটা সময়ের আপেক্ষিকতার সমীকরণ দিয়ে। এখানে আমরা মান বসিয়ে দিলে আমরা টি নট পেয়ে যাব। তাহলে টি নট বের করলে বন্ধুর ঘড়িতে কত সময় অতিবাহিত হবে ওই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে সৃজনশীলগুলো অ্যান্সার করতে হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবো, পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর হিসাবটা হচ্ছে, সময়ের ক্ষেত্রে পৃথিবীর হিসাবটা হচ্ছে টি। কারণ কোনো ব্যক্তি যখন মহাকাশযানের হিসাব করবে তখন তার টাইমিংটা হবে টি। আর যদি ভরের ক্ষেত্রে হয় পৃথিবীর হিসাবটা হবে এম নট, কারণ কোনো বস্তু পৃথিবীতে স্থির অবস্থায় থাকে। আর দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে এল নট। এই অংশটা দেখে আমরা মোটামুটি অনেকটাই শিওর হতে পারি যে আমার কোন রাশিটার ভ্যালু কীরকম হবে। সেক্ষেত্রে পৃথিবীর হিসাবটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টি এম নট এল নট হয়, তবে ব্যতিক্রমও আছে। যদি প্রশ্ন ঘুরে করে তখন সেক্ষেত্রে হিসাবটা একটু চেঞ্জ হবে, তবে সেটা খুবই কম। পৃথিবীর হিসাব টি এম নট এল নট, এটা মনে রাখলে অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আমরা আসি আপেক্ষিকতার আইনস্টাইনের আপেক্ষিকতার সমীকরণ। আমরা জানি E is equal to mc স্কয়ার, মোট শক্তি। তাহলে মোট শক্তি ইকুয়াল টু mc স্কয়ার মানে হচ্ছে ভর শক্তি। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ, আপেক্ষিকতার সমীকরণ না বলে আমরা ভর শক্তি সমীকরণ বলতে পারি। ভর শক্তি সমীকরণ, তাহলে ইকুয়াল টু mc স্কয়ার। এখানে বিভব শক্তি বা স্থির অবস্থার শক্তি, তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে স্থির অবস্থার শক্তির ক্ষেত্রে ভরটা হবে স্থির, তাহলে সেক্ষেত্রে এম নট সি স্কোয়ার, আর শক্তিটাকে আমরা দিতে পারি ই নট। তাহলে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। আপেক্ষিক তত্ত্ব অনুসারে ভর চেঞ্জেবল রাশি, কারণ ভর গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়। আর নিউটনীয় বলবিদ্যা অনুসারে আমরা জানি যে ভর কনস্ট্যান্ট, ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে স্থির অবস্থার শক্তি বা এটাকে আমরা বলতে পারি বিভব শক্তি। তাহলে আমরা জানি মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে মোট শক্তি ই
বিভব শক্তি ই নট, গতিশক্তিকে এখানে টি দিয়ে প্রকাশ করতে পারি অথবা ই কে দিয়েও লেখা যায়। তাহলে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার ই নট এম নট সি স্কোয়ার প্লাস টি। তাহলে টি ইজ ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করার ফর্মুলা, টি ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করতে পারি। একটি গতিশীল কণার মোট শক্তি স্থির অবস্থার শক্তির 1.5 গুণ হলে বস্তুটির দ্রুতি কত? দেখো, কণার মোট শক্তি স্থির অবস্থার শক্তির 1.5 গুণ। তাহলে মোট শক্তিকে আমরা প্রকাশ করি ই দ্বারা। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে 1.5 ই নট। স্থির অবস্থার শক্তি হচ্ছে ই নট। তাহলে ই ইকুয়াল টু 1.5 ই নট। তাহলে ই এর পরিবর্তে আমরা লিখতে পারি এম সি স্কোয়ার। 1.5 ই নট এর পরিবর্তে আমরা লিখতে পারি এম নট সি স্কোয়ার। দুই দিক থেকে যদি আমরা সি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে এম ইজ ইকুয়াল টু 1.5 এম নট। আমার এম এর সূত্র, আপেক্ষিকতা সূত্র হচ্ছে এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার 1.5 এম নট। তাহলে দুই দিক থেকে এম নট বাদ দিয়ে দিই যদি আমরা, তাহলে আসছে এখানে 1/1.5। তাহলে যদি আমরা বর্গ করে দিই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2.25। তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.25। তাহলে বি ইজ ইকুয়াল টু রুট ওভার 1.25 ইন্টু সি। এখানে হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব, ভি এর মান পেয়ে যাব। তাহলে ওই ভিটাই হবে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, একটি হকি মাঠের দৈর্ঘ্য 100 মিটার ও প্রস্থ 60 মিটার। একজন ব্যক্তি 0.7 সি বেগে উক্ত মাঠের প্রস্থ বরাবর অতিক্রম করল। ওই ব্যক্তি কর্তৃক নির্ণীত মাঠের ক্ষেত্রফল কত? তাহলে খেয়াল করো, একটি হকি মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, প্রস্থ 60 মিটার। একজন ব্যক্তি 0.7 সি বেগে উক্ত মাঠের প্রস্থ বরাবর অতিক্রম করলো। এই ফ্যাক্টটা ইম্পর্টেন্ট। যদি উক্ত মাঠের প্রস্থ বরাবর, তাহলে এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে ব্যক্তি যেহেতু প্রস্থ বরাবর অতিক্রম করে, তাহলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে শুরুতে আমরা লিখতে পারি যে যেহেতু ওই ব্যক্তি মাঠের প্রস্থ বরাবর অতিক্রম করে বা দৈর্ঘ্য বরাবর ব্যাগের কোনো দৈর্ঘ্য বরাবর ব্যাগ নেই বা দৈর্ঘ্য বরাবর ব্যাগের উপাংশ নেই, তাই দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে প্রস্থটাকে যদি আমরা প্রস্থ 60 মিটার মানে স্থির অবস্থায় 60, তো সেই গতিশীল অবস্থায় কত মেজার করবে সেটা বের করতে হবে। আমরা যদি এল এর সূত্র দিই, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। 60 টাইমস 1 মাইনাস
ভি হচ্ছে 0.7 c ডিভাইড বাই সি হোল স্কোয়ার রুট 60 টাইমস 1 মাইনাস 0.49 রুট সি কাটা যাবে। তাহলে এখানে হিসাব করলে আমরা এল পেয়ে যাব। তাহলে এই দৈর্ঘ্যের সাথে আর মাঠের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল সমান হবে 100 টাইমস এখান থেকে যে মানটা পাবো এটা গুণ করে দিলে আমরা ওই ব্যক্তি কর্তৃক নির্ণীত মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে খেয়াল করবে, যদি এরকম মাঠের ক্ষেত্রফল বের করার কোনো ম্যাথ আসে, তাহলে সেক্ষেত্রে সে যে বরাবর অতিক্রম করবে ওই বরাবর শুধু ডাইমেনশন চেঞ্জ হবে, আর যে বরাবর তার বেগ থাকবে না ওই বরাবর কোনো ডাইমেনশন চেঞ্জ হবে না। আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন দেখি। এস ও এস প্রাইম দুটি জড় প্রসঙ্গ কাঠামো এস এর সাপেক্ষে এস প্রাইম কাঠামো 0.9 সি সমবেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। একজন বিজ্ঞানী ওই কাঠামোতে রাখা একটি বস্তুর দৈর্ঘ্য ও ঘনত্ব পরিমাপ করলেন যথাক্রমে 1 মিটার ও 19.3 × 10³ কেজি পার মিটার কিউব। প্রথম প্রশ্ন, এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট দণ্ডের দৈর্ঘ্য কত মনে হবে? দ্বিতীয় প্রশ্ন, এস ও এস প্রাইমের পর্যবেক্ষকের নিকট দণ্ডের ঘনত্ব একই হবে কিনা তাহলে আমরা প্রশ্নটা যদি আবার একটু রিভিউ করি। এস ও এস প্রাইম দুটি জড় প্রসঙ্গ কাঠামো, এস এর সাপেক্ষে এস প্রাইম কাঠামো 0.9 সি সমবেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। একজন বিজ্ঞানী ওই কাঠামোতে, এখানে একটু কারেকশন আছে, এস কাঠামোর একজন বিজ্ঞানী, এস কাঠামোর একজন বিজ্ঞানী ওই কাঠামোতে রাখা একটি বস্তুর দৈর্ঘ্য ঘনত্ব পরিমাপ করলেন 1 মিটার ও 19.3 × 10³ কেজি পার মিটার কিউব। তাহলে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তাহলে এখানে এস কাঠামো হচ্ছে স্থির কাঠামো আর এস প্রাইম হচ্ছে গতিশীল কাঠামো। তাহলে স্থির কাঠামোর যে দৈর্ঘ্যগুলা, সময়ের ক্ষেত্রে হিসাবটা একটু ব্যতিক্রম। সময়ের ক্ষেত্রে হিসাবটা হবে যে স্থির কাঠামোতে যে আছে তার হিসাবটা হবে গতিশীল হিসাব, মানে টি। আর ভর এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে স্থির কাঠামোর হিসাব হবে নট। তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল নট 1 মিটার, যেহেতু স্থির কাঠামোতে আছে, এস কাঠামোতে আছে বিজ্ঞানী, রো নট 19.3 × 10³ কেজি পার মিটার কিউব। তাহলে আমাকে বের করতে হবে এস প্রাইম কাঠামোতে দৈর্ঘ্য কত। তাহলে এস প্রাইম কাঠামো গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতার সমীকরণ দিয়ে এখান থেকে এল বের করে নিতে পারি। পরেরটাতে আমরা কিভাবে করব, ঘনত্ব হিসাব করতে হবে। তাহলে এখানে ভি হচ্ছে 0.9 সি,
আমরা ভি এর মানটা একটু লিখে নিই। ভি ইজ ইকুয়াল টু 0.9 সি। তাহলে আমাকে ঘনত্বে কনভার্ট করতে হবে। তো আমরা জানি ঘনত্বের সাথে সম্পর্ক আছে ভরের, কারণ রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। এখানে ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে ভর। তাহলে আমরা ভরের আপেক্ষিকতার সমীকরণ দিতে পারি এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম ইকুয়াল টু লিখতে পারি রো ভি আয়তন, তাহলে রো ভি, রো নট ভি নট লিখতে পারি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে এই ভিটা হচ্ছে আয়তন আর এই ভি হচ্ছে বেগ। তাহলে এটা যদি আয়তন এটা বেগ হয়, তাহলে এখানে রো ভি মানে হচ্ছে আয়তন, তাহলে আয়তন সমান আমরা 3টা ডাইমেনশনাল গুণফল হচ্ছে আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য দিতে পারি, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু আয়তন। তাহলে যেহেতু গতিশীল অবস্থায় আয়তন, তাহলে দুইটাকে আমরা গতিশীল ফরম্যাটে লিখলাম এ এবং এল। রো নট, এখানে আয়তন আমরা যদি দিই ভি এ এল, তাহলে এখানে দৈর্ঘ্যটা এল নট। তাহলে এখানে হিসাবটা শুধু দৈর্ঘ্যের আপেক্ষিকতা দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর যদি এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল মানে এটা দৈর্ঘ্যকে ইন্ডিকেট করতেছে। আর যদি ডাইমেনশন দুইটা থাকতো তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুইটা হিসাব করতাম আমরা। যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল মানে এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে শুধু দৈর্ঘ্যের ডাইমেনশনটা চেঞ্জ হবে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দুই দিক থেকে ক্ষেত্রফল আমরা যদি অমিট করি, রো এল ইজ ইকুয়াল টু রো নট এল নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা এল নটের মান জানি, রো নট আমাদের জানা আছে, এল এর মান আমরা আগের অঙ্ক থেকে পাবো। এই মানগুলো বসিয়ে দিলে আমরা রো পেয়ে যাব, রো ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা আরো একটা ম্যাথ দেখি। পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 110 মিটার, উড়ন্ত অবস্থায় এর দৈর্ঘ্য 108.5 মিটার। রকেটের দ্রুতি কত? রকেটের বেগ নির্ণয় করতে বলা হলো, তার মানে ভি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে খেয়াল করো যে দৈর্ঘ্য সংক্রান্ত, তার মানে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতার হিসাব জানি দৈর্ঘ্য সংকোচন। তো দৈর্ঘ্য সংকুচিত দৈর্ঘ্যটা হবে এল। তো এখানে আপেক্ষিকতার সবগুলো হিসাব হবে নট ছাড়া যে রাশিটা। তাহলে রকেটের দৈর্ঘ্য 110 মিটার, একটা 108 মিটার, তাহলে অপেক্ষাকৃত যেটা ছোট ওটা হবে এল এর মান। তাহলে এল ইকুয়াল টু হবে 108.5 মিটার, এল নট হবে 110 মিটার, কারণ দৈর্ঘ্য সংকোচন, সংকুচিতটা হবে এল। তাহলে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণে মান বসিয়ে দিলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। আমরা আরো একটা অংশ দেখি, ডি ব্রগলি তরঙ্গ। ডি ব্রগলি তরঙ্গ হচ্ছে প্রত্যেক ডি ব্রগলি একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে এই তরঙ্গটাকে ডি ব্রগলি তরঙ্গ বলা হয়। প্রত্যেক চলমান বস্তুকণার সাথে এক ধরনের তরঙ্গ যুক্ত থাকে, এই তরঙ্গকে ডি ব্রগলি তরঙ্গ বলা হয়। আর ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে। আপেক্ষিকতা সূত্র অনুসারে আমরা জানি ইকুয়াল টু এম সি স্কোয়ার। আবার এম ইন্টু, এখানে যদি আমরা এম সি ইন্টু সি দিই, তাহলে ভর বেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ।
তাহলে এখানে আপেক্ষিক যদি আলো সংক্রান্ত বিষয়, তাহলে এখানে আলোর বেগ, ভর ইন্টু বেগ, আলোর বেগ, এটাকে পি দ্বারা লিখতে পারি, তার মানে পিসি। আবার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা জানি, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে একটি ফোটনের শক্তি, ফোটন মানে হচ্ছে আলো, তাহলে ইকুয়াল টু এইচ এফ। তাহলে আমরা পাচ্ছি আবার এফ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে ই এর সমীকরণে যদি আমরা বসাই দিই এস সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পি সি, তাহলে এইচ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পি, ল্যামডা সমান এইচ বাই পি। এটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ। একটা ম্যাথ যদি দেখি, একটি 10 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে 10 ইভি ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। তাহলে শক্তি যেহেতু এখানে গতিশক্তিকে বোঝানো হয় 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তাহলে আমরা এটাকে টি দিয়ে না লিখে গতিশক্তি ই কে দিয়ে লিখতে পারি, ই কে সমান 10 ইলেকট্রন ভোল্ট। আবার ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। আবার ই কে সমান হাফ এম ভি স্কোয়ার বাই এম, এখানে একটা এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে হাফ এম ভি হোল স্কোয়ার ডিভাইড বাই এম। তাহলে ই কে সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে পি স্কোয়ার সমান 2m ই কে, তাহলে পি সমান 2m ই কে রুট। এখান থেকে পি বের করে নিলাম যে ভরবেগ। এরপর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। তাহলে এইভাবে আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ম্যাথগুলো করতে পারি। আমরা পরবর্তী অংশে আপেক্ষিকতার ফটোতড়িৎ ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ফটোতড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া, এই দুইটা বিষয় নিয়ে পরবর্তী লেসনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।